হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন 2024-এর উইকলি এক্সাম 3 এর সলিউশনে। আজকে ফিজিক্সের আমরা অনলাইন এবং অফলাইন মিলে যেগুলো একটু কঠিন প্রশ্ন ছিল সেগুলো সলভ দেখব, এবং সহজ প্রশ্নগুলো আমি বাদ দিয়ে দিয়েছি কারণ এগুলো একেবারেই বইয়ের প্রশ্ন, তাই তোমরা বই থেকে দেখে নিলেই পারবে। তো আমি টোটাল অনলাইন এবং অফলাইন মিলে টোটাল 10টি প্রশ্ন রেখেছি এখানে। তো সেই 10টি প্রশ্নের সলিউশন এখন আমরা এক এক করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটি আমি এখানে রেখেছি সেটি হচ্ছে, দেখো কি বলা, একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ √3 g r, যেখানে আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, হলে বৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা জানো অলরেডি যে কোনো একটা বস্তুকে আমি সুতার মাথায় লাগিয়ে যদি উলম্ব তলে ঘোরাই তাহলে সব জায়গায় টানের মান সেম হয় না, কারণ এখানে অভিকর্ষ বলের একটা প্রভাব থাকে। এবং এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই মোতাবেক দেখেই বুঝতে পারা যাচ্ছে যে বস্তুটির যে সর্বোচ্চ যে অবস্থান, এই সর্বোচ্চ যে বিন্দুটি আছে সেই বিন্দুতে বস্তুটির বেগ দেওয়া আছে। এটাকে আমি হাইয়েস্ট পয়েন্ট বলছি, যে হাইয়েস্ট পয়েন্ট ভেলোসিটি সেটা দেওয়া আছে প্রশ্নে √3 g r। এখানে আর বলতে বোঝানো হচ্ছে এই যে সুতার দৈর্ঘ্যটা, বা তুমি বলতে পারো যে যেই বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এটি বলা আছে, এবং আমাকে এখানে বের করতে বলেছে যে এই মোমেন্টে যে সুতার টান সেটা কত হাইয়েস্ট পয়েন্টে, এবং লোয়েস্ট যে আরেকটা পয়েন্ট আছে সেই লোয়েস্ট পয়েন্টে সুতার টানটা কত। বাট লোয়েস্ট পয়েন্টে বস্তুটির বেগটা কিন্তু বলে দেয়া নাই এখানে। তোমাদেরকে বলে রাখি যে এই ক্ষেত্রে যখনই একটা বস্তু এভাবে ঘুরতে থাকবে, হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টের বেগ কিন্তু সেম থাকবে না। এর কারণ দুই ক্ষেত্রে দুই রকম সুতার টানের ইফেক্টে এখানে বেগের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তোমরা বাস্তবে এই প্র্যাকটিসটা করলে দেখবে যে উল্লম্বভাবে যখন তুমি একটা জিনিসকে ঘোরাও তখন ধীরে ধীরে নিচের দিকে আসলে বেগ বৃদ্ধি পায় এবং উপরের দিকে উঠতে উঠতে কিন্তু বেগটা হ্রাস পায়। এর কারণ কি? কারণ এই অভিকর্ষ টান নিচের দিকে কাজ করছে এই কারণে। তো দুই পয়েন্টে আমাকে দুইটা বেগ বের করে দেন সে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে যে দুই জায়গায় কীরকম সুতার উপর টান কাজ করছে। তো আমি যদি সর্বোচ্চ বিন্দুর কথাটা প্রথমে বলি, যে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত সেটা যদি বের করতে চাই, কীভাবে বের করতে পারবো? তো সর্বোচ্চ বিন্দুতে সুতার টানের সূত্র কি ছিল তোমাদের যদি মনে থাকে, সেটা ছিল এরকম, mv/v²/r - mg। এখানে VH হবে অ্যাকচুয়ালি, এখন যেহেতু সর্বোচ্চ বিন্দুতে কথা বলছি, যে এই বিন্দুতে বস্তুটির বেগ কত, তার কারণে সুতার যে এই পাশের টানটা সেটা, এবং mg নিচের দিকে টানটা। তো এটার প্রমাণ আশা করি তোমরা জানো, যদি না জানো আমাকে কমেন্টে জানিও, সেটি আমি ডিসকাস করব সেখানে। তো সর্বোচ্চ বিন্দুতে সুতার টানের ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, এবং সর্বনিম্ন বিন্দুতে শুধু এখানে প্লাস হবে একটা। তো এই ভ্যালুটি এখানে বসিয়ে দেই। সর্বোচ্চ বিন্দুতে যেহেতু তোমার কাছে বলে দেওয়া আছে বস্তুটির বেগ কত সেটা বলে দেওয়া আছে, তাহলে সেটা আমি এখানে ইনসার্ট করি। কত আসে দেখি, mvh², যেহেতু vh এর উপর রুট আছে তাহলে স্কোয়ার করলে রুটটা কেটে যাবে, তাহলে আসবে 3gr/r - mg। তো এখানে আর কেটে যাবে, কত থাকবে 3mg - mg = 2mg। তার মানে mg এর সাপেক্ষে সুতার একটা টানের ইকুয়েশন আসছে সর্বোচ্চ বিন্দুতে। তো আমি একটু আগে বললাম যখনই তুমি এভাবে ঘোরাবা তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের মধ্যে একটা ডিফারেন্স পাওয়া যাবে। তো আমাকে এখন এটা বের করতে হবে যে এই পয়েন্টে সুতার টানের কারণে সুতার টানটা কত, বাট তার জন্য আমাকে লোয়েস্ট পয়েন্টে বেগটা বের করতে হবে। তো লোয়েস্ট পয়েন্টে যদি আমি বেগটা বের করতে চাই, আমরা চাইলেই কিন্তু শক্তির যে নিত্যতা সূত্র সেটা ইউজ করতে পারি। সেটা কি হবে? কল্পনা করো তোমার রেফারেন্স পয়েন্ট এটা, এই রেখার সাপেক্ষে তুমি হিসাব করবা যে এই পয়েন্টে টোটাল শক্তি কত এবং এই বিন্দুতে টোটাল শক্তি কত। তো লোয়েস্ট পয়েন্টের সাপেক্ষে যেহেতু হিসাব করছি, তাহলে এখানে তার যে বেগটা VL, এর কারণে লোয়েস্ট পয়েন্টে তার বেগটা শুধুমাত্র গতিবেগ থাকবে 12 mv²। এখানে যেহেতু আমি এই বিন্দুর এই রেখার সাপেক্ষে হিসাব করছি, তার মানে এই রেখায় কিন্তু কোনো রকম উচ্চতা নেই, এ কারণে এখানে কোনো রকম তোমার স্থিতিশক্তি থাকবে না। বাট যখন তুমি এই বিন্দুর সাপেক্ষে উপরের পয়েন্টটার টোটাল শক্তির হিসাব করবে, তাহলে টোটাল শক্তি কত আসবে এখানে? এর তো VH একটা বেগ আছেই, তো
তো এর কারণে তার একটা গতিশক্তি পাবে হাফ mv/h², প্লাস হচ্ছে এই উচ্চতার কারণে তার উপরে কিন্তু একটা স্থিতি শক্তিও থাকবে, তাহলে প্লাস mg ইন্টু এইচ। এইচ মানে কত উচ্চতা, এখান থেকে এতটুকু উচ্চতা। তো আমরা জানি যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা ব্যাসের সমান, তার মানে 2r পরিমাণ দূরত্ব, তাহলে mgh। তাহলে দেখো এই জায়গায় যে টোটাল শক্তিটা, সেটা অবশ্যই এই জায়গার টোটাল শক্তির সমান হতে হবে শক্তি নিত্যতা সূত্র অনুসারে। তো এটাকে আমি লিখতে পারি এনার্জি কনজারভেশন ল। আমি ইংলিশে লিখছি, ইংলিশে আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই যাই হোক এনার্জি কনভার্সন ল এর সাপেক্ষে তুমি এইভাবে বলতে পারবে। তো এখন তুমি যদি এই এমটাকে উভয় পাশ থেকে কেটে দাও, তাহলে দেখো কিছু সূত্র পাবে। এখানে VL স্কোয়ার সমান কি লেখা যায়, VL স্কোয়ার সমান লেখা যায়, এই টুটা যদি গুণ করে দাও তাহলে এখানে থাকবে VH স্কোয়ার প্লাস হচ্ছে 2 আর 2 মিলে হয়ে যাবে 4GR। তো এখানে VH স্কোয়ারের মান কত, VH স্কোয়ারের মান হচ্ছে 3GR, রুটটা কেটে যাবে, 3GR প্লাস 4GR ইকুয়ালস টু 7GR। এক কাজ করি, এই 7GR ভ্যালুটা আমি রেখে দিই, অর্থাৎ VL স্কোয়ারের মানটা আমি রেখে দিই, কারণ একটু পরে আমাকে VL স্কোয়ারের ভ্যালুই আসলে থাকবে। তাহলে আমি সর্বনিম্ন বিন্দুতে যদি এখন বের করতে চাই যে সুতার টান কত, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান, এটাকে আমি TL বলতে পারি। এই সূত্র হবে কি, mv²/r মাইনাস না প্লাস হবে এখন mg, ঠিক আছে। তো এই সূত্রটা বসিয়ে দাও, m ইন্টু VL স্কোয়ারের পরিবর্তে আমি 7GR বসাবো, তো 7GR ডিভাইডেড বাই r প্লাস mg, এখানে আর কেটে যাবে, তাহলে 7mg প্লাস mg সমান হয়ে যাবে 8mg। তাহলে এটা সুতার যে লোয়েস্ট যে পয়েন্টটি, সেই পয়েন্টে তার কিন্তু টানের মানটা বের হয়ে আসছে। তোমাকে বের করতে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাতটা কত, অর্থাৎ আমি যদি অনুপাতটা বের করি এখন, তাহলে সর্বোচ্চ বিন্দু ডিভাইডেড বাই সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত হবে এরকম 2mg ডিভাইডেড বাই 8mg। তুমি যদি কেটে দাও তাহলে দেখবে 1/4 আসবে, তাহলে অনুপাত হিসেবে লিখলে TH/TL ইকুয়ালস টু 1:4 বা 4, এই হবে তোমার আনসার। আশা করি বুঝতে পারা গেছে কীভাবে আমরা ম্যাথটা সলভ করলাম। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। এখানে কি বলা আছে দেখি। প্রশ্নটিতে বলা আছে একটি সিলিন্ডার আকৃতির ড্রামের ভেতরের বক্র দেয়ালের উপর একটি বস্তু আটকানো থাকে। একটা কাজ করি, পড়তে পড়তে একটা চিত্র এঁকে ফেলি। একটা সিলিন্ডার আকৃতির ড্রাম আঁকবো, তাহলে এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি ড্রাম, এই হচ্ছে ড্রাম তোমার। এর যে বাঁকা যে তলটা আছে, তার মানে এই তলটা, এই বাঁকা তলটা, এই বাঁকা তলের উপরে একটি বস্তু আটকে থাকে। তো যেহেতু আটকে থাকে বলা হয়েছে, তার মানে ধরলাম যে এখানে আরেকটি বস্তু আছে, সেই বস্তুটি হচ্ছে এরকম একটা বস্তু, এই বস্তুটি আটকে থাকে, ঠিক আছে। ড্রামটি নিজের উলম্ব রেখার সাথে মিনিটে 500 বার ঘুরছে। তার মানে এই যে ড্রামটি আছে, তাকে যদি আমি ঘুরতে দেই, এই রেখার সাপেক্ষে যদি ঘুরতে দেই, তাহলে সে একটা কৌণিক বেগে ঘুরছে। কত কৌণিক বেগ এটা বের করা যাবে, সমস্যা নেই। ড্রাম এবং বস্তুর মাঝে ঘর্ষণ গুণাঙ্কের যে ভ্যালু, সেই ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া আছে মিউ সমান 0.005, এবং সিলিন্ডারটির উচ্চতা, অর্থাৎ এই দুটার মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক ড্রামের সাথে এই বস্তুর, সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে। তাহলে এই যে সিলিন্ডারটি, এই সিলিন্ডারটার টোটাল উচ্চতা, এটা হচ্ছে আমি কল্পনা করি h হিসেবে, তাহলে এইচের ভ্যালু দেওয়া হচ্ছে কত, 2 মিটার। প্রশ্ন হচ্ছে ড্রামটির আয়তন নির্ণয় করো। কি অদ্ভুত একটা প্রশ্ন মনে হতে পারে যে ড্রামের আয়তন নির্ণয় করতে বলা হচ্ছে, এটা আবার কি হলো, মানে কি দেওয়া আছে বের করতে বলা হচ্ছে তোমার ড্রামের আয়তন কত। অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা সিলিন্ডার আকৃতির ড্রাম, তার মানে আয়তনের সূত্র তোমরা ছোটোবেলায় পড়েছ, πr²h, সিলিন্ডারের আয়তনের সূত্র। তো সিলিন্ডারের আয়তনের সূত্রের জন্য তোমার হচ্ছে h জানা লাগে এবং r জানা লাগে। তো h তো তুমি অলরেডি জানো, প্রশ্নে বলে আছে। আলটিমেটলি তোমাকে এমন কিছু করতে হবে এই বাকি ভ্যালুগুলো দিয়ে, যাতে করে তুমি r এর ভ্যালুটা বের করতে পারো। এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন, যে r বের করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দেয়া আছে কিনা। তো সেটা আমরা দেখব যে r নির্ণয় করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমার কাছে আছে কিনা, সেটা আমরা বের করার ট্রাই করি।
তো আয়তন বের করার জন্য তোমার আসলে কন্ডিশন অনেক কিছু দেয়া আছে এখানে। আর যদি আমি বের করতে চাই, এখানে একটা লাইন বলা আছে, দেখো যে ড্রামটির উপরে একটি বস্তু আটকে থাকে। খেয়াল করো, একটা জিনিস, বস্তু হচ্ছে এদিকে ঘুরছে এবং মানে ড্রামটি ঘুরছে, ড্রামের সাথে ছোট্ট একটা বস্তু তার এই দেয়ালে আটকে আছে, সে পড়ে যাচ্ছে না। তার তো নিজস্ব একটা অবশ্যই ওজন আছে, ওজনের কারণে সে নিচের দিকে পড়া উচিত ছিল, পড়ছে না। অথবা সে এদিকে ছিটকে যাওয়া উচিত ছিল, তাও যাচ্ছে না। কোনো একটা ঘটনাটা আছে এখানে, তার মানে অবশ্যই এখানে তাহলে করতে হবে যেটা, আমি যদি অ্যাকচুয়ালি এই জিনিসটার ভ্যালুটা বের করতে চাই, আমি যদি কোনোভাবে ফোর্স ব্যালেন্স করি, তাহলে হচ্ছে সেটা আমি করতে পারবো। সেটা কীভাবে করব, এই বস্তুটার উপরে টোটাল কী কী ফোর্স কাজ করছে সবগুলার একটা ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে খেয়াল করো তো, এই যে বস্তুটি আছে তার অবশ্যই নিজের একটা ওজন থাকবে, নিচের দিকে কাজ করা উচিত, যেটি হচ্ছে এমজির কারণে সে নিচের দিকে পড়ে যাওয়া উচিত, বাট সে পড়ছে না। তাহলে অবশ্যই একে আটকে রাখছে এমন কোনো বল আছে উপরের দিকে। কোন বল থাকতে পারে? তোমাকে প্রশ্নেই কিন্তু বলা আছে যে দুইটা তলের মধ্যে, অর্থাৎ এটার সাথে এর মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া, তার মানে অবশ্যই এখানে একটা ফ্রিকশনাল ফোর্স আছে, যেটাকে আমি এফ বলতে পারি, যে ফ্রিকশনাল ফোর্স আছে বলেই সে আসলে পড়ে যাচ্ছে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু সে তলের উপরে আটকে আছে, আমরা কি জানি যে কোনো বস্তু যখনই একটা তলের উপরে থাকে, সেই তল একটা খাড়া লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে। তাহলে এই লম্ব বলটাকে আমরা এন নামে নামকরণ করি, অনেক সময় এটাকে আর নামেও নামকরণ করি, বাট আমি আর নামে নামকরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই হচ্ছে আমি রিয়াকশন ফোর্সকে আর নামে নামকরণ করলাম। তো এটা হচ্ছে তলের যে রিয়াকশন ফোর্স, সেটা হচ্ছে আর। এবং এই আর এরকে আবার হচ্ছে সমতা আনার জন্য অবশ্যই এদিক বরাবর একটা বল থাকবে। আশা করি এই বলটা কি তোমরা বুঝতে পারছো, যে কখনো একটা বস্তু যখন ঘূর্ণায়মান অবস্থা থাকে, সে হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় থাকার মুহূর্তে সে ঘূর্ণনের বিপরীত দিকে তার মধ্যে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সেটাকে আমরা কেন্দ্র থেকে বিমুখী বা কেন্দ্রের বিপরীতে একটা বল বলি, কেন্দ্র বিমুখী বল। এবং সেই কেন্দ্র বিমুখী বলটাকে আমরা এফসি দ্বারা নামকরণ করতে পারি। তাহলে অবশ্যই এখানে এফসি আছে, যার কারণে সে কিন্তু মাটিতে না, এই দেয়ালে আটকে আছে। তো এফসি যদি না থাকতো, তাহলে সে কিন্তু রিয়াকশন ফোর্সের প্রভাবে এদিকে পড়ে যেত বা আটকে থাকতে পারতো না। তো এই চারটা বল আছে বলেই কিন্তু সে এখানে আটকে আছে। তো অবশ্যই আমরা যদি ফোর্স ব্যালেন্স করি, যেহেতু সে কোনো জায়গায় নড়ছে না, সে উপরে নিচে বা ডানে বামে কোনো জায়গায় যাচ্ছে না, তার মানে অবশ্যই ফোর্স ব্যালেন্স থেকে আমি বলতে পারি যে এই চিত্র অনুসারে এটা বলা যায় যে এফসি অ্যাকচুয়ালি আর এর সমান, এক্স অক্ষ বরাবর যদি হিসাব করি। আর এফসি এর সূত্র কি? এফসি এর সূত্র হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এরকম সূত্র জানি আমরা, যেখানে আর হচ্ছে যেই ব্যাসার্ধে ঘুরবে সেটা, এবং এম তো আমি জানি বস্তুটির ভর, নিজস্ব ভর। তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তো এরকম একটা ইকুয়েশন পাওয়া আছে, এটাকে আপাতত রেখে দিই, এটা কাজে লাগবে। সেকেন্ড যে ইকুয়েশনটা, আমি যদি ওয়াই অক্ষ বরাবর সমতা করি, যে এমজি এবং এফ এফ অবশ্যই সমান হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু পড়ে যেত। তাহলে এফ এফ সমান আমি বলতে পারি এমজি। আরেকটা জিনিস আমরা জানি যে কোনো একটা বস্তুর ঘর্ষণ বলের মান কিন্তু এই সূত্র দিয়ে বের করা যায়, এফ সমান হচ্ছে মিউ ইন্টু আর, আর মানে হচ্ছে রিয়াকশন ফোর্স। তাহলে মিউ আর সমান হচ্ছে আমি এমজি বলতে পারি। এই সূত্রটা আমাদের জানা আছে আশা করি। আর এর পরিবর্তে কিন্তু তার চাইলে আমি এখন কি বসাতে পারবো, আগের সমীকরণ থেকে এম ওমেগা স্কোয়ার আর সমান হচ্ছে এমজি। তাহলে এমজি এম যদি কেটে যায়, তাহলে এখান থেকে দেখো আর বের করার জন্য তুমি প্রয়োজনীয় একটা ইকুয়েশন পেয়ে আছো, যেটা হচ্ছে জি ডিভাইডেড বাই মিউ ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আর আশা করি তুমি বের করতে পারবে। তো আর যদি আমি বের করতে চাই, আমাকে কাজ করতে হবে, প্রথমত আমাকে একটু ওমেগার ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে রাখতে হবে। তো ওমেগা ভ্যালু ক্যালকুলেট করার জন্য এখানে প্রয়োজনীয় কিছু ভ্যালু দেওয়া আছে তোমার, যে মিনিটে সে 500 বার ঘুরছে। তো আমি যদি ওমেগা বের করতে যাই, আমাদের পরিচিত যে এককটা আছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 2πn/60 এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করো, 2πn, এন মানে হচ্ছে 500 ডিভাইড বাই 60, মানে এখান থেকে ওমেগার যে ভ্যালুটা রেডিয়ান পার সেকেন্ড এককে বের হয়ে আসবে, এটি আসছে 52.36 রেডিয়ান পার সেকেন্ড, এরকম। তো এরকম একটা ইকুয়েশন আসছে বা ভ্যালু আসছে, সেই ভ্যালুটাকে আমি এখানে ইনসার্ট করব। তাহলে জি সমান হচ্ছে 9.8, মিউ এর ভ্যালু প্রশ্নে তোমার দেয়া আছে 0.005, এবং ওমেগা স্কোয়ার অর্থাৎ 52.36 এর উপর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। প্রথমত এটা যদি ক্যালকুলেট করি, আমার আসছে 0.715 মিটার। তো তোমার আর এর ভ্যালু বের হয়ে গেল। আর যদি বের হয়ে যায়, তাহলে তুমি এখন চাইলেই কিন্তু কি করতে পারবা,
আয়তনটা বের করতে পারবা, কারণ আয়তন নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে। সেটা কি? ভি সমান পাই আর স্কোয়ার এইচ। এইচ তো তোমার আগে থেকেই জানা ছিল, আর তুমি শুধু বের করলে 0.715 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 2 মিটার। বের করে ফেলো। তো আমার আসছে এটা 3.21 মিটার কিউব। এটাই হওয়া উচিত আনসার। আশা করি বুঝতে পারা গেছে। এরপর দেখি নেক্সট প্রবলেম। পরবর্তী প্রশ্নটা বলা আছে, দেখি কি বলা। মঙ্গল গ্রহ 25 ঘন্টায় নিজ অক্ষে একবার আবর্তন সম্পূর্ণ করে। ধরো মঙ্গল গ্রহে 4 × 10⁻22 নিউটন স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো। কত সময় পর এর আবর্তন থেমে যাবে এটা বের করতে বলা হচ্ছে। এর মানে জিনিসটা এরকম যে মঙ্গল গ্রহ সে ঘূর্ণায়মান অবস্থা, নিজ অক্ষের চারপাশে, মানে হচ্ছে এখানে আহ্নিক গতির কথা বলা, বার্ষিক গতির কথা বলা হচ্ছে না, আহ্নিক গতি, নিজ অক্ষের চারপাশের দিকে ঘুরছে এভাবে। তো এদিকে যদি ঘুরতে থাকে, সে একবার আবর্তন সম্পূর্ণ করতে তার যতটুকু সময় লাগে সেটি বলা হচ্ছে কত? 25 ঘন্টা। ওকে, তো 25 ঘন্টার সময় সে অতিবাহিত করে। এরপর যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে একে যদি আমি থামাতে চাই, একে থামানোর জন্য আমি একটা স্পর্শকীয় বল প্রয়োগ করলাম। স্পর্শকীয় বল মানে হচ্ছে এর তলে এই বরাবর যদি আমি একটা বল প্রয়োগ করি, এই বরাবর, তাহলে কি বল প্রয়োগ করলে সে ধীরে ধীরে স্লো ডাউন হবে। স্লো ডাউন হতে হতে কত সময় পর সে থেমে যাবে এটি আমাকে বের করতে বলা হচ্ছে, যে এই টাইমটা কত সময় পর সে থেমে যাবে। তো আমি যদি এখানে বল প্রয়োগ করি এফ পরিমাণ, তাহলে অবশ্যই এর মধ্যে একটা কৌণিক মন্দন দেখতে পাওয়া যাবে। তো সে যখন হচ্ছে এদিকে ঘুরছিল, ঘোরার সময় তার অবশ্যই একটা কৌণিক ত্বরণ ছিল। তো এই কৌণিক ত্বরণের বিপরীতে আমাকে হচ্ছে একটা কী করতে হবে? আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। তো আমাকে এই বলের মানটা কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া আছে, যে কী পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো সেটা দিয়ে দেওয়া আছে। আর এই বস্তুটি মঙ্গল গ্রহ যেহেতু ঘুরছে, ঘোরার ক্ষেত্রে তার হচ্ছে কিছু প্যারামিটার দেওয়া, কি ব্যাসার্ধ দেওয়া, তার ভর দেয়া, এবং সে 25 ঘন্টায় নিজ অক্ষের চারপাশে ঘুরে এটা দেওয়া আছে। এই সব কন্ডিশন ব্যবহার করে আমি নির্ণয় করব টাইমের মানটা কত। তো আমি যদি মন্দনটা আগে বের করতে পারি কোনোভাবে, যে এখানে কতটুকু মন্দন হবে, তাহলে সেখান থেকে কিন্তু ইজিলি পরে টাইমটা বের করতে পারবো। খেয়াল করো, মন্দনটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। তো যেহেতু এই মঙ্গল গ্রহের নিজস্ব একটা ব্যাসার্ধ আছে, এটাকে যদি আমি আর কল্পনা করে নিই, তাহলে যখনই এই বস্তুটি ঘোরার সময় তার মধ্যে যে জড়তাটা তৈরি হয় বা টর্কটা কাজে লাগে, তার যে টর্কের কারণে সে চারদিকে ঘুরছে, এই টর্কটা ব্যালেন্স করলেই কিন্তু হয়ে যায়। যে তার ঘোরার কারণে আর ব্যাসার্ধের একটা দৈর্ঘ্যের বস্তু যদি চারপাশে ঘুরে, তো তার জন্য যেই পরিমাণ টর্কটা এখানে প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি আই আলফা। আমি বলতে পারি যে আর আলফা কৌণিক বেগে যদি ঘোরে, তো এই জিনিসটাকে যদি আমি হচ্ছে থামাতে চাই, তাহলে এমন পরিমাণ বলই প্রয়োগ করতে হবে যাতে করে আমার টর্কের পরিমাণটা সমান হয়। অর্থাৎ একটা টর্ক সে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমি যদি ক্লকওয়াইজ আরেকটা সেম পরিমাণ টর্ক দিই, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে আর ব্যাসার্ধের একটা বস্তুতে আমি এফ বল যদি প্রয়োগ করি লম্ব বরাবর, স্পর্শকীয় বল মানে কি এই ব্যাসার্ধের সাথে লম্ব বরাবর, তাহলে এখানে তোমার যে প্রযুক্ত টর্কটা হবে সেটাও কিন্তু আর ইন্টু এফই হবে, তাই তো? এফ বলের কারণে যে প্রযুক্ত টর্কটা সেটা কি ব্যাসার্ধের সাথে এফের গুণ, এবং সে যে নিজে নিজে ঘুরছে একটা কৌণিক ত্বরণে, সেই কৌণিক ত্বরণে ঘোরার কারণে টোটাল হচ্ছে যেই পরিমাণ টর্ক তার কাছে আছে সেটা হচ্ছে আই আলফা। তো তুমি যদি একে থামাতে চাও, তোমাকে সেম পরিমাণই হচ্ছে কৌণিক মন্দন সৃষ্টি করতে হবে। আলটিমেটলি ত্বরণ এবং মন্দন যখন সেম হয়ে যাবে, সে আর ঘুরবে না, সে হচ্ছে স্টপ হয়ে যাবে। তো আমাকে এটাই বের করতে বলা হচ্ছে যে ধীরে ধীরে কত পরিমাণ মন্দন তুমি ক্রিয়েট করবে। এই ক্রিয়েট করা মন্দনের ভ্যালুটা আমি এখান থেকে বের করতে পারবো চাইলে। তো এটা বের করার ট্রাই করি। আলফা সমান আমি কী বলতে পারি? আর এফ ডিভাইডেড বাই আই। প্রশ্ন হচ্ছে আই এর ভ্যালু কত। তো যেহেতু মঙ্গল গ্রহ একটা গোলক আকৃতির একটা বস্তু অলমোস্ট, তো গোলক আকৃতির একটা বস্তু যদি তার মিডল অক্ষের চারপাশে ঘুরতে থাকে, এটা তো নিরেট গোলক, তাই না? তো নিরেট গোলকের একটা বস্তু যদি তার চারপাশে ঘুরতে থাকে, তাহলে তার জন্য আই এর সূত্র কী ছিল? 2/5 mr²। তো আমি এই সূত্রটা চাইলে এখানে বসাতে পারি। তো বসিয়ে দিই। এখানে হচ্ছে আর এফ, আর নিচে 2/5 mr²। একটু কাটাকাটি করি, আর আর কেটে যাবে, নিচে শুধু একটা আর থাকবে, আর 5টা উপরে উঠে যাবে, তাহলে থাকছে 5f ডিভাইডেড বাই 2mr। আমি কাজ করি, একটু ভ্যালুগুলো বসিয়ে দিই। 5f এর ভ্যালু হচ্ছে কত, কি পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করবে সেটা 4 × 22 ডিভাইডেড বাই
2mr। তো 2m হবে মঙ্গলের ভর 15 ইন্টু 10⁻23 এবং ব্যাসার্ধ 4000 কিলোমিটার দেওয়া। সো এটা তো 4 ইন্টু 10⁻3 কিলোমিটার হলে মিটার করলে আবার 10⁻3 আরও হবে, তার মানে 4 ইন্টু 10⁻6। তাহলে এরকম একটা সমীকরণ আসে। ক্যালকুলেট করে দেখি আলফার ভ্যালুটা কত আসছে। ক্যালকুলেট করলে আমার আসছে 1.67 ইন্টু 10⁻⁻8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এই পরিমাণ হচ্ছে মন্দন তাকে ক্রিয়েট করতে হবে। তাহলে এই পরিমাণ মন্দন যদি তার মধ্যে ক্রিয়েট হয়ে যায় তাহলে তার জন্য কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে এই সূত্র দ্বারা, ওমেগা সমান ওমেগা নট মাইনাস আলফা টি। তো এখান থেকে আমি টি সমান কি বলতে পারি, ওমেগা নট বাই ওমেগা ডিভাইডেড বাই আলফা। তো আমাকে হচ্ছে এখানে আলফা বের হয়ে আসছে, ওমেগা তো অবশ্যই 0 কারণ আলটিমেটলি সে থেমে যাবে, তাহলে শেষ কৌণিক বেগ তো 0 হবে। আমাকে ওমেগা নটটা বের করতে হবে। এটা প্রশ্নে বলে দেওয়া আছে যে তার 25 ঘন্টা সময় লাগে নিজ অক্ষে একবার ঘুরতে। তো টাইম পিরিয়ড যদি দেয়া থাকে তাহলে তো ওমেগা বের করাই যায় 2π/t এই সূত্র দিয়ে। টি এর জায়গায় আমি কত বসাবো, 25 ঘন্টা, সেকেন্ডে কনভার্ট করি। সো 25, 1 ঘন্টা মানে 60 মিনিট 60 সেকেন্ড। সো এইভাবে করে আমি ওমেগা নটটা প্রথমে বের করি। এটি আমার আসে 6.98 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। তো এই ভ্যালুটা বসিয়ে দেয় এখানে 6.98 10⁻⁻5 মাইনাস 0 ডিভাইডেড বাই আলফা অর্থাৎ 1.67 10⁻⁻8। তো এখান থেকে আমি চাইলে কিন্তু টাইমের যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারি। আমার এসেছে 4180 সেকেন্ডের মতো। তো তোমাদের দেখিও কি আসে একটু ক্যালকুলেট করে। তো আমার কাছে মনে হচ্ছে এটা আনসার হওয়া উচিত। আশা করি বুঝে গেছো। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এখানে একটা চিত্র দেয়া ছিল, এই চিত্র যে একটা সিস্টেম তৈরি করা আছে যে একটা রড এবং রডের মাথায় একটা চাকতি দেয়া, রডের ভর এবং তার দৈর্ঘ্য দেয়া এবং চাকতির ক্ষেত্রেও তার ভর এবং ব্যাসার্ধ দেয়া আছে। আমাকে বের করতে বলেছে যে উলম্বের সাথে যখন 30 ডিগ্রি কোণে ছিল, অর্থাৎ এই কোণটা যখন 30 ডিগ্রিতে ছিল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওই মোমেন্টে সিস্টেমটির টর্ক ও কৌণিক ত্বরণের মান কত হবে এটা নির্ণয় করো। তো প্রথমে টর্কটার কথায় আসি যে এই বস্তুটির রডটির টর্কের ভ্যালু কত হবে। তো টর্কের ভ্যালু বের করার জন্য আমরা কাজ করব, রডের জন্য আলাদাভাবে বের করব এবং চাকতির জন্য আলাদাভাবে বের করব। তো প্রথমে রডেরটাতে আসি। রডের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে টর্কের ভ্যালু যদি বের করতে হয়, টর্ক মানে কি আর ইন্টু এফ, যদি আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তো সেভাবে আমি কাউন্ট করব। আমি রডের কথা যদি বলি তাহলে খেয়াল করো রডের যে ভর সেটা ভর কেন্দ্র কোথায়, একবারে মিডল পয়েন্টে এখানে হওয়া উচিত। তো এই জায়গায় তার আসলে ওজন কাজ করা উচিত, যেটা হচ্ছে m1g। এটাই হচ্ছে তার তো ভর, এফ বল, তাই তো এফ সমান আমি বলতে পারি m1g। তো এই পরিমাণ ওজন যদি তার এখানে কাজ করে তাহলে এই যে ওজনটা বা ওজন বলটার সাথে এই অক্ষের লম্ব দূরত্ব কি, এটা হওয়া উচিত। তাহলে এই লম্ব দূরত্বটা কীভাবে বের করব, খেয়াল করো এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1.2 মিটার। তাহলে এই যে অর্ধেক দূরত্বটা এটা কত হবে, 1.2 এর অর্ধেক মানে 0.6। তাহলে 0.6কে আমি যদি অতিভুজ কল্পনা করি তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজ যদি কল্পনা করো এটা তোমার লম্ব, তাহলে অতিভুজের সাইন থিটা হওয়া উচিত তোমার এই লম্বের মানটা, অর্থাৎ এই আরটা। তাহলে এটাকে আমি যদি বলি আর রড আর এই এফটাকে যদি বলি হচ্ছে এফ রড, তাহলে আশা করি বুঝতে পারা গেছে কীভাবে আমরা এটা বের করতে চাচ্ছি। তাহলে রডের ক্ষেত্রে যে টাউয়ের ভ্যালুটা সেটা বের করতে পারবো আমি এইভাবে যে রডের আর এর ভ্যালুর সাথে রডের এফ এর ভ্যালু গুণ করতে হবে তোমাকে। তো রডের আর এর ভ্যালু কীভাবে বের করবো আমি বললাম যে 1.2 এর অর্ধেক হচ্ছে এতটুকু মানে 0.6, তার সাথে সাইন থিটা গুণ করলে কিন্তু তুমি আর পেয়ে যাবে, দূরত্বটা পেয়ে যাবে। তাহলে এটা আসে কত, 0.6 সাইন 30 ইন্টু এফ আর মানে হচ্ছে এই বলটা ওজনটা, তার নিজস্ব ওজনটা কত ছিল mg। তো এখানে m বলা আছে 0.515 ইন্টু 9.8 হচ্ছে তার অভিকর্ষ ত্বরণের মান।
তো এটা যদি আমি ক্যালকুলেট করি আশা করি পেয়ে যাব আমি রডের জন্য টর্কের ভ্যালুটা কত। তো এটা আমার বের হয়েছে, একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখি কারণ বেশি পয়েন্ট না আসলে, 0.441 নিউটন। এরপরে আমরা দেখব যে এই যে ডিস্কটা আছে, চাকতিটি আছে, এই ডিস্কের জন্য কি ঘটনা ঘটছে। তো ডিস্ক, এটাকে অন্য কালার লিখি তাহলে চিনতে সুবিধা হবে তোমাদের। তো ডিস্কের ক্ষেত্রে আমি একই রকমভাবে সূত্র অ্যাপ্লাই করব, টাউ ডি সমান আর ডি ইন্টু এফ ডি। তো এফ নিয়ে তো কোনো কনফিউশন থাকা উচিত না, কারণ চাকতির ক্ষেত্রে ওজনটা কাজ করা উচিত খাড়া নিচের দিকে। সো এটা হবে শুধুমাত্র M2 ইন্টু জি, M2 জি। তো এটাই হবে তোমার এফ অফ ডিস্ক। এবং এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে কি, এখান থেকে এই টোটাল লম্ব দূরত্ব যেটা, সেটাই হবে আমার দূরত্বটা আর ডি। এটা কীভাবে বের করবো, আমাকে দেখতে হবে এই টোটাল দৈর্ঘ্যটা কত। টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে তো 1.2 শুধুমাত্র রডের। বাট আমাকে যদি এইটা যদি আমি বের করতে চাই তাহলে টোটাল এখান পর্যন্ত সেন্টার পর্যন্ত দূরত্ব লাগবে। তো এখান থেকে এতটুকু হচ্ছে 1.2 প্লাস হচ্ছে আরেকটু সেন্টার পর্যন্ত দূরত্ব আছে না, তার যে রেডিয়াসটা সমান, তাহলে L1 এর সাথে আসলে রেডিয়াসটাও আমাকে যোগ করতে হবে আমি টোটাল যদি অতিভুজটা বের করতে চাই। দেন অতিভুজ সাইন থিটা যদি নিয়ে নেই তাহলেই কিন্তু আবার এই লম্বটা পেয়ে যাব আগের মতোই। তাহলে এখানে অতিভুজের ভ্যালুটা কত, প্রথমে হচ্ছে 1.2 প্লাস হচ্ছে এই ব্যাসার্ধ পরিমাণ, ব্যাসার্ধ দেওয়া আছে 0.15, তো এটা হচ্ছে অতিভুজের ভ্যালু। এর সাথে যখন তুমি সাইন থিটা গুণ করে দিবে সাইন 30 ডিগ্রি, তাহলে তুমি এতটুকু পেয়ে গেলে, আর ডিটা পেয়ে গেলে। আর ডি এর সাথে এখন যদি আমি এফডি গুণ করতে চাই তাহলে এফডি কত হবে, M2 জি। M2 দেওয়া আছে 1.5 আর জি হচ্ছে 9.8। তো আশা করি বোঝা গেছে এতটুকু। তো আমি যদি এখন এটাকে গুণ করি সম্পূর্ণটা, তাহলে পাওয়া যাওয়া উচিত ডিস্কের টর্কের ভ্যালুটা কত ডিস্কের জন্য। তো এটা আমার আসে 9.9225 নিউটন। তাহলে আমি যদি এখন টোটাল বের করতে চাই যে টোটাল টর্ক কত, টোটাল টর্ক, তাহলে 0.441 প্লাস 9.9225, তো এটা যোগ করলে আসে 10.3635 নিউটন মিটার। আচ্ছা আমি একক ভুল দিয়েছি, টর্কের একক তো নিউটন মিটার হওয়া উচিত, সো নিউটন মিটার। তো এ আসলো টর্ক এবং ডিস্কের, রড এবং ডিস্কের টোটাল যেটা। একই রকমভাবে আমি যদি এখন নির্ণয় করতে চাই যে এদের কৌণিক ত্বরণ কত, তো ত্বরণ ডিরেক্ট বের করা পসিবল না, তার জন্য আমাকে বের করতে হবে সমগ্র সিস্টেমটার টোটাল যে জড়তার ভ্রামক সেটা কত। তা আবার আগের মতো জড়তার ভ্রামকের জন্য প্রথমে রডের ক্ষেত্রে নেই। রডের ক্ষেত্রে যদি আমি জড়তার ভ্রামকের মানটা বের করতে চাই IR, তো রডটা হচ্ছে কি একটা সুষম দণ্ডের মতো যার এক কর্নারের সাপেক্ষে এটা ঘুরবে। তো এক প্রান্তে যদি অক্ষ হয় তাহলে তার সূত্র তো আমরা জানি আগে থেকেই 1/3 ml স্কোয়ার, তাহলে M1 L1 স্কোয়ার হওয়া উচিত। তো বসিয়ে দিই, M1 কত 0.15, L1 হচ্ছে 1.2, এর উপরে স্কোয়ার, হিসেব করো কত আসে 0.072 কেজি মিটার স্কোয়ার। তো এটি বের হলো আমার রডের ক্ষেত্রে। একই কাজ হচ্ছে আমি এখন করব চাকতির ক্ষেত্রে। তো ডিস্কের ক্ষেত্রে যদি আমি করি কত আসে ডিস্ক, তো ডিস্কের জন্য সেই ভ্যালুটি আসবে ID। তো ডিস্কের নিজের অক্ষের সাপেক্ষে আমরা জানি, কিন্তু চাকতির নিজ অক্ষের সাপেক্ষে সূত্রটা হচ্ছে ½ mr স্কোয়ার, এতটুকু আমরা জানি। বাট নিজ অক্ষের সাপেক্ষে বের করতে পারিনি, এই নিজ অক্ষ থেকে এত দূরত্বে বের করতে বলেছে। তাহলে আমাকে কী করতে হবে, আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সমান্তরাল অক্ষ উপপাদ্য সেটা। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে আমরা জানি যে নিজ একদম কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বের করার পরে তার সাথে m ইন্টু এই দূরত্বটাকে স্কোয়ার করতে হয়। তাহলে এই কেন্দ্রগামী অক্ষ বের হলো, প্লাস হচ্ছে m ইন্টু এই টোটাল যে দূরত্ব তার উপরে স্কোয়ার। তো এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা আর নামকরণ করেছি, এখান থেকে এতটুকু হচ্ছে L1, তাহলে আমি একবারে লিখে দিই L1 প্লাস আর স্কোয়ার। তো ভ্যালু বসিয়ে দাও, ½ M2 মানে 1.5 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 0.15 স্কোয়ার, দেন হচ্ছে আবার M2, সো 1.5 L1 প্লাস আর, L1 তো 1.2 প্রশ্নে বলে আছে, আর আর হচ্ছে 0.15, যেটাকে যদি স্কোয়ার করে দিই আশা করি বের হয়ে যাবে ডিস্কের জড়তার ভ্রামকের মানটা। তো আমার ক্যালকুলেশনে এটি বের হয়েছে 2.75
0.625, আমি সব বসে দিচ্ছি আর কি, তোমাদের এতগুলো বসানো লাগবে না। তো টোটাল কত বের হবে? টোটাল আই সমান, এই দুটাকে যোগ করে দাও, দুটাকে যোগ করলে আমার বের হচ্ছে 2.822625। তো এখন তুমি হচ্ছে আলফাটা বের করবে, অর্থাৎ আলফা আমরা কি জানি, টাউ সমান আই আলফা, এই সূত্র। তাহলে আলফা সমান আমি টাউ বাই আই বলতে পারি, তো টোটাল টাউ বাই টোটাল আই। তাহলে এটা আসছে 10কে এটা দ্বারা ভাগ করে দাও, দেখি কত আসে। আমার আসে 3.67 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারের মতো। তো আশা করি বোঝা গেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে একটা ভেক্টর আকারে একটা ইকুয়েশন দেওয়া আছে, কি একটি কণার কোনো মুহূর্তের কৌণিক ভরবেগের ভেক্টর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এরকম, 8t স্কোয়ার আই 5t জে 11t স্কোয়ার মাইনাস 5t কে। টি সমান 1 সেকেন্ড পর কৌণিক ত্বরণ নির্ণয় করো। ওকে, তো ভরবেগের সাথে ত্বরণ বের করার আগে আমাকে জানতে হবে ভরবেগের সাথে বলের সম্পর্ক কী। তো আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র সেখানে কি জানি, আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে, বাট যদি সেটি কৌণিক গতিসম্পন্ন বস্তু হয় তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, টর্ক বলি। তাহলে টর্ক সমান আমি বলতে পারি, টর্ক যদি আমি ইকুয়েশনটা বের করতে চাই, যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ডিফারেন্সিয়েশনের ফর্মে সেটাকে লেখা যায় ডিএল বাই ডিটি, অর্থাৎ ডিডিটি অফ এল। তো এটা যদি আমি করি তাহলে কিন্তু টর্কের যে ইকুয়েশনটা ভেক্টর ইকুয়েশনটা সেটা পেয়ে যাব। এটি অ্যাকচুয়ালি এল এর উপর একটা ভেক্টর চিহ্ন হবে, ঠিক আছে। তো এটা কাজ করি, ডিডিটি অফ এই যে ইকুয়েশনটা সেটা উঠাই, 8t স্কোয়ার আই মাইনাস 5t জে প্লাস 11t স্কোয়ার মাইনাস 5t কে। তো এই যে সমীকরণটা এটা আমি উঠালাম। এখন আমি ডিফারেন্সিয়েশন করলে ভরবেগের যে সমীকরণটা সেটা টর্কের সমীকরণে রূপান্তর হয়ে যাবে। তো টর্কের সমীকরণ কত আসে দেখি। তো টর্কের সমীকরণ এটা আসবে হচ্ছে 16ti মাইনাস 5j, আর এখানে করলে আসবে হচ্ছে 22t মাইনাস 5k। সিম্পল আমরা ডিফারেন্সিয়েশন করলাম। তো ডিফারেন্সিয়েশনের পর আমাকে যদি বের করতে বলা হয়েছে কি, যে টাইমের মান 1 সেকেন্ড পরে কণাটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ত্বরণ একটু পরে বের করছি, জড়তার সামগ্রী যদি দেয়া আছে। তো টাউ তুমি যেহেতু জানো, তাহলে এখন কিন্তু টর্ক থেকে টাউ সমান আই আলফা এই সূত্র অ্যাপ্লাই করে আলফাটাও বের করতে পারবা। তাহলে আলফা সমান কি বলতে পারো, আমরা সব বের করতে পারবো টাউকে আই দ্বারা ভাগ করা। তো আই এর ভ্যালু তো দেওয়া আছে 1, তার মানে একে 1 দ্বারা ভাগ করলে কি ওটাই আসবে, তো সেম ইকুয়েশন আসবে। তাহলে এক কাজ করি, এটাই জাস্ট কপি করে বসিয়ে দিই। আমি যদি 1 দ্বারা ভাগ করি কোনো চেঞ্জ আসবে না। তাহলে এটাই হচ্ছে তোমার আলফা এর ইকুয়েশন ভেক্টর আকারে। তোমাকে বের করতে বলা হয়েছে মান নির্ণয় করতে, যে ত্বরণের মানটা কত, কৌণিক ত্বরণ নির্ণয় করো। তো কৌণিক ত্বরণ আমরা এইভাবে রাখতে পারি, বাট যদি তুমি ভ্যালু আকারে বের করতে চাও, ভ্যালু আকারে তো বের করতেই পারো এভাবে। কৌণিক ত্বরণের ভ্যালু হচ্ছে কি 1 সেকেন্ড পরে, তাই তো টি সমান 1 সেকেন্ডে আলফা ভেক্টর আকারে কত আসবে, 69 মাইনাস 5j প্লাস 22, টি এর 1 বসলে কি 22 মাইনাস 5 মানে 17 কে। সরি, এটা আনসার না, আনসার এটা হবে। এত কাজ করলাম, এত কাজ তোমরা কিন্তু চাইলে 2 লাইনেই করতে পারো, তো আমি ঘুরাই পেঁচাই অযথা করলাম। তো 69 মাইনাস 5j প্লাস 17k, এটা যদি ত্বরণ হয় তাহলে এটাই ত্বরণ। তুমি যদি মানও বের করতে চাও তাহলে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা কি সবগুলোকে স্কোয়ার করে যোগ করে দিবা। তো 16 মাইনাস 5 17 এবং সবগুলোকে যোগ করে দেন আমি যদি স্কোয়ার রুট করি তাহলে এটি আসবে 23.87 রেডিয়ান পার সেকেন্ড। বাট যেহেতু শুধু বলা আছে কৌণিক ত্বরণ নির্ণয় করো, তাহলে অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত রাখলেই হয়ে যাবে। তো সহজ একটি প্রশ্ন ছিল, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। 6 নম্বর বলা আছে একটি সমতল রাস্তায় কোনো একটি বাঁক শুষ্ক অবস্থায় সর্বোচ্চ 49 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো যায়।
বৃষ্টির কারণে রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 60% কমে যায়, রাস্তার বাঁকের জন্য সর্বোচ্চ গতিসীমা নির্ণয় করো। তো এটা জিনিসটা এরকম যে যখনই একটি বস্তু, শুধুমাত্র একটি গাড়ি সমতল রাস্তায় তার বাঁক বা টার্ন নিতে যাবে, তখন তার সূত্রটা ছিল এরকম, তোমাদের বইয়ে দেওয়া আছে যে tan থিটা সমান আমরা কি জানি, v²/r, এতটুকু তো জানি। বাট যখন একটি বস্তু সমতল রাস্তায় বাঁক নেয়, তখন এই যে থিটার ভ্যালুটা, সেটা তো আর কোণ থাকে না। বাট আমরা জানি যে কোনো একটা বস্তু যখন হচ্ছে কৌণিকভাবে রাখা হয়, সে তার ঘর্ষণের জন্য যে কোণটি আছে থিটা, সেই কোণটাকে আমরা মিউ এর সাথে কিন্তু কানেক্ট করতে পারি। সেই সূত্রটা কী ছিল, সেটা হচ্ছে tan থিটা সমান মিউ। এটা কিন্তু আনত তলে রাখলে, বাট এমন না যে আনত তলে থাকতে হবে, আনত তলে নাই ব্যাপারটা। বাট যখনই হচ্ছে তুমি টার্ন নিবা, তখন ততটুকু পর্যন্তই সে সাপোর্ট করতে পারবে যতটুকু তোমার হচ্ছে ক্ষমতা আছে। তো এই কারণে এই tan থিটার পরিবর্তে যখন আমি মিউ যদি বসিয়ে দেই, তাহলে এটা আসে v²/rg, বা v² ইকুয়েশনটা আসে, v এর ইকুয়েশনটা আসে মিউ আর জি এর উপরে রুট। অর্থাৎ এটি হচ্ছে তোমার সেফ লিমিট। যে সেফ লিমিট হচ্ছে তুমি একটা রাস্তায়, যেটা সমতল রাস্তা, সেই সমতল রাস্তায় যদি টার্ন নিতে চাও, টার্ন নেওয়ার সময় তুমি সর্বোচ্চ এই বেগেই চালাতে পারবা, মিউ আর জি বা রুটের যে ভ্যালুটা আসবে সেটা। তো এটাই বলা আছে যে শুষ্ক অবস্থায় সর্বোচ্চ এত বেগে চালানো যায়। প্রশ্ন বলা আছে যে এত বেগে চালানো যেত। এখন যদি বৃষ্টির কারণে এই ঘর্ষণ গুণাঙ্কের মানটা কমে যায় 60% আগের থেকে, তাহলে কি ঘটনাটা ঘটবে? তো একটা কাজ করি, ফার্স্টে আমরা কি বলতে পারি যে প্রথম অবস্থায়, ফার্স্ট কেসে আমি বলতে পারি যে v1 সমান হচ্ছে √/μ1 আর জি। আর জি তো চেঞ্জ হবে না, কারণ আর তো সেম রাস্তার বাঁক টার্ন। তো তুমি এখান থেকে সবগুলো ভ্যালু যদি বসিয়ে দাও, 49 এই রুটটা এই পাশে আনলে হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, সমান মিউ এর ভ্যালু আমি জানি না, বাট মিউকে আমি μ1ই রেখে দিই, সমস্যা নেই। আর এটাও জানা নাই, আর কারি রেখে দিই, আর এটা হচ্ছে 9.8। তো r1 এবং মিউ এর সাপেক্ষে একটা শর্ত আসবে, সেটা হচ্ছে আর সমান আমি বলতে পারবো 49² এটা। তো ক্যালকুলেট করলে যেটা আসে আমার, এটা আসবে 245/μ1। অর্থাৎ আর এর একটা সমীকরণ আমি পাচ্ছি μ1 এর সাপেক্ষে, এটা আমি বসাবো একটু পরে। তো তোমার সেকেন্ড যে কেসটা আছে, এই সেকেন্ড কেসে একটা শর্ত দেওয়া, সেটা কি, যে বৃষ্টির কারণে μ2 এর ভ্যালুটা আগের 60% কমে গেছে। তার মানে আগে যদি μ1 থাকতো, তারও 60% কমে গেছে, তার মানে আগের 40% আছে। তাহলে μ2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 40% অফ μ1। তো আমি এখন যদি v2 নির্ণয় করতে চাই, সেফ লিমিটে নির্ণয় করতে চাই, তাহলে কত আসবে, √/μ2 আর জি। তো সেখানে মিউটের জায়গায় কত বসাবো, 0.4 μ1 আর 0.4 μ1, আর এর জায়গায় বসাবো হচ্ছে 245/μ1 ইন্টু হচ্ছে 9.8 এর উপরে রুট। তো এই μ1 কেটে যাবে, এখানে চলে আসবে হচ্ছে v2 এর ভ্যালু। তাহলে v2 কত আসছে দেখি, আমার আসছে অলমোস্ট 31 মিটার/সেকেন্ড। অর্থাৎ যে রাস্তায় আগে হচ্ছে তুমি 49 মিটার/সেকেন্ড বেগে চালাতে পারতে ইজিলি, সেখানে এখন 31 মিটার/সেকেন্ড বেগে তোমাকে চালাতে হবে, আদারওয়াইজ তুমি উল্টে পড়ে যাবে, কারণ ঘর্ষণ গুণাঙ্কের মান কমে গেছে। তো আমি হচ্ছে খুবই ডিটেলড ওয়েতে করলাম, বাট পরীক্ষার হলে তোমাদের ডিটেল ওয়েতে করার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু অনুপাত দিয়েও করতে পারো, যে v1 সমান এটা, v2 সমান এটা, তাহলে v1/v2 একটা সমীকরণ অনুপাত আসবে। এই অনুপাত থেকে আর জি কেটে যাবে, তাহলে μ1 এবং μ2 এর সম্পর্ক আসবে একটা। এটা করলে খুবই এক লাইনে হয়ে যাবে, মানে আমি এখানে লিখে দিচ্ছি এভাবে, তুমি চাইলে এভাবে করতে পারো, v1/v2 সমান কত আসবে, √/μ1/μ2। তো এখানে μ1 এর ভ্যালু, μ1 আর μ2 এর মধ্যে সম্পর্ক তো পাওয়া গেছে, তাহলে μ2/μ1 সমান কত, 0.4। বসিয়ে দাও, এখানে v1 আর মান দেওয়াই আছে, v2 বের হয়ে যাবে। তো এটা শর্টকাটে করতে পারো, ঠিক আছে, এটাও করা যায়, তাহলে এক লাইনে ম্যাথটা হয়ে যাবে। তো আমি ডিটেল টুবেতে করালাম আর কি, কীভাবে এসেছে তাই, বাট দরকার নেই পরীক্ষা হলে, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে 7। এই টাইপের প্রশ্ন তোমরা অনেক করেছো অলরেডি, বইটা একবার এসেছে, হুবহু এটা আসেনি, একটু চেঞ্জ দিয়ে হচ্ছে কোয়েশ্চেনটা সেট করা হয়েছে এখানে। যে তিনটি স্থির বস্তু, একটি চাকতি, ফাঁপা সিলিন্ডার, একটি ফাঁপা গোলক একই ঢালু তলের উপর দিয়ে না পিছলিয়ে গড়িয়ে পড়তে থাকে।
তিনটি বস্তুর ব্যাসার্ধ একই হলে কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে? আমি একটা করে দিয়েছি, বাকিগুলো শুধু আনসার লিখে দিব, আশা করি পারবে। আমি শুধুমাত্র একটা করে দিই। আচ্ছা, চাকতির ক্ষেত্রে করি। মানে ব্যাপারটা এরকম যে একটা আনত তল আছে, সেই আনত তল বরাবর হচ্ছে তিনজনই হচ্ছে গড়িয়ে রোল করে করে পড়বে। তাহলে এই উচ্চতাটা হচ্ছে, ধরলাম আমি এইচ উচ্চতার একটা আনত তল। তো এইচ উচ্চতার একটা আনত তলে এখানে তিনজন পড়তে চায়। একজন হচ্ছে, প্রথমটা হচ্ছে চাকতি দেয়া, পরেরটা ফাঁপা সিলিন্ডার, পরেরটা হচ্ছে ফাঁপা গোলক। তো আমি চাকতির জন্য প্রথমে করছি, বাকিগুলো আমি লিখে দিব শুধু। তো চাকতির ক্ষেত্রে যদি এই জিনিসটাকে সলভ করতে চাই, কি আসবে দেখো তো। এই পোর্শন যখন সে এই জায়গায় আছে, তার একটা অবশ্যই স্থিতিশক্তি থাকবে। তো এখানে স্থিতিশক্তি কত? এম জি এইচ। বাট তার কিন্তু তোর কোনো গতিশক্তি নাই, এখানে স্থির অবস্থায় আছে। এরপরে সে রোল করে 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 এখানে পড়ে গেল। তো যখন সে এই জায়গায় চলে আসবে, পড়ে যাবে, তখন তার কিন্তু স্থিতিশক্তি থাকবে না, কারণ তার উচ্চতা শূন্য। বাট যেহেতু সে ঘুরে 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 সামনে এসেছে, তার মানে এটা একটা জটিল গতির উদাহরণ, বা সরল চলন গতি বলতে পারি আমি। সরি, কি বলছি, চলন ঘূর্ণন গতি। তো চলন ঘূর্ণন গতিতে দুই রকম হচ্ছে গতিশক্তি থাকে, আমরা জানি। তো এই বস্তুর ক্ষেত্রে চলন গতি থাকবে একটা, ঘূর্ণন গতি থাকবে। এই কারণে তার যে গতিশক্তি সূত্রটা, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আমাকে বের করতে হবে কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে এখানে পড়বে। তো তার জন্য আমাকে ভিটা বের করতে হবে। তো আমি যদি ভি বের করতে চাই, কি করতে পারি, এই আই এর সূত্রটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, এটাই হচ্ছে পার্থক্য। তো আমি যদি চাকতির কথা বলি, আই ডিস্ক, তো চাকতির ক্ষেত্রে তার যদি নিজ অক্ষের সাপেক্ষে সে ঘুরে, আমি আজকে একটা প্রবলেম করালাম কিছুক্ষণ আগে, যে চাকতির ক্ষেত্রে ডিস্কের সূত্র কি, হাফ এম আর স্কোয়ার। তো আমি যদি এখানে বসাই, কি আসে দেখো, এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই এর পরিবর্তে বসাবো কি, আই ডি আর কি, চাকতি আইডি হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আর আমার যেহেতু ভি লাগবে, তাহলে ওমেগা কি আমি কি বলতে পারি, ভি বাই আর বলা যায় না? ওমেগা স্কোয়ার সমান তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। খেয়াল করো এখানে কী কী কেটে যাবে, উভয় পাশ থেকে তুমি এম কেটে দিতে পারো, এবং এখানে আর স্কোয়ার কেটে দিতে পারো। তাহলে এখানে থাকবে হচ্ছে জি এইচ, এখানে থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই বাই না লিখি, হাফ ভি স্কোয়ার, আর এখানে 1/4 ভি স্কোয়ার। তো যোগ যদি করি আমি, তাহলে এখানে আসবে 3/4 ভি স্কোয়ার। তো এখান থেকে ডিস্ক, যেহেতু আমি ভিটাকে ভিডি নাম দিই, অর্থাৎ ভি ডিস্ক সমান 4/3 জি এইচ, 4/3 জি এইচ এর উপর রুট। তো এইচ তো আমি জানি না, বাট 4/3 ইন্টু জি এর ভ্যালুটা আমি জানি। তো এক কাজ করি, জি এইচটাকে এক কাজ করি, জিটাকে ভিতরে রেখে দিই। 4/3কে যদি আমি বাইরে নিয়ে রুট করে আনসারটা বসাই, 4/3কে রুট করো, কত আসে? এটা আমার আসে 1.15 রুট ওভার জি এইচ। এটা আনলাম পয়েন্ট আকারে, কারণ তাহলে সুবিধা হবে। পরের কেসগুলো আমরা সেমভাবে করব, বাট আমি করে দিব না, আশা করি তোমরা পারবো। শুধুমাত্র চেঞ্জটা কী হবে, একই সূত্র হবে, শুধুমাত্র চেঞ্জ আসবে হচ্ছে এই আই এর সূত্রে। তো আমি যদি ফাঁপা সিলিন্ডার বলি, আই সিলিন্ডার ফাঁপা যদি হয়, তাহলে সেটা হচ্ছে 2/3 এম আর স্কোয়ার। নিরেট হলে কিন্তু 2/5 এম আর স্কোয়ার। এটা তোমরা জেনে রাখো, এটা জানতে হবে, আদারওয়াইজ অনেক ম্যাথ করতে পারবে না। তো ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে এটা। আর আর এটা কী বলা আছে, একটি ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে আই স্ফিয়ার, ও আচ্ছা উল্টা বললাম, ফাঁপা সিলিন্ডার হচ্ছে এম আর স্কোয়ার, সরি, ফাঁপা সিলিন্ডার এম আর স্কোয়ার, আর ফাঁপা গোলক হচ্ছে 2/3 এম আর স্কোয়ার। ঠিক আছে? তো তোমরা যদি হচ্ছে এটা দিয়ে ম্যাথটা করো, সেম ওয়েতে করবা, শুধুমাত্র আই এর ইকুয়েশনে এটা বসাবা, তাহলে ভি সিলিন্ডারের যে ইকুয়েশনটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা আসা উচিত রুট ওভার জি এইচ, কারণ যেহেতু এখানে হাফ আসছে না, তাহলে এটা আসা উচিত শুধুমাত্র রুট ওভার জি এইচ। ফাইনালি আমি যদি স্ফিয়ারটাকে ইউজ করে করি, তাহলে ভি স্ফিয়ার আসবে 1.09 রুট ওভার জি এইচ। কাজ করি, তিনটাকে 3 কালার দিয়ে দিই, স্ফিয়ারের জন্য সাদা দিয়ে দিই। তো এই যে 3 রকমের আমার ভ্যালু দিচ্ছে। তো 3 ভ্যালু থেকে তুমি ইজিলি ডিটারমাইন করতে পারবে, দেখো যে ভিডি, ভি সিলিন্ডার এবং ভি স্ফিয়ারের মধ্যে ভিডি এর ভ্যালুটা কিন্তু সবচেয়ে বেশি আসছে। তার মানে ভিডি এর বেগটা, শেষ বেগটা বেশি, মানে অবশ্যই সে ফাস্টার আসছে, অনেক দ্রুত আসছে। এবং
সিলিন্ডারেরটা, স্ফিয়ারেরটা হচ্ছে এর পরে, এবং সিলিন্ডারেরটা সবার লাস্টে। তাহলে এই তিনটার মধ্যে ডিস্কটা আগে আসবে, দেন স্ফিয়ার আসবে, দেন হচ্ছে সিলিন্ডার আসবে। এটা আনসার। তো এটা তোমরা হচ্ছে বের করে দেখবে, আমি জাস্ট একটা করালাম, বাকি দুইটা তোমরা করতে পারবে। শুধুমাত্র আই এর ভ্যালু মুখস্থ রাখতে হয়, আর কিছু না। বাকি যে ম্যাথের সিস্টেমটা সেটা সবার জন্যই সেম। এটা অলরেডি বইটা একটা ইয়ারে এসেছিল, তো ওটা দেখলেই করতে পারা যায়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর। একটি সাইকেলের টায়ারের ভর 5 কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে 60 সেন্টিমিটার। তো এটা টায়ার কল্পনা করো, তার ভর হচ্ছে দেয়া এবং ব্যাসার্ধ দেয়া আছে, তার মানে ব্যাসার্ধ হচ্ছে এটা 60 সেন্টিমিটার দেয়া আছে, আর সমান 0.6 মিটার, মিটারে কনভার্ট করলে তার ভর দেয়া আছে এই টায়ারটির। তাহলে এম সমান 5 কেজি, সরি। চাকতিটির মাঝে টোটাল 12 গ্রাম ভরের 200টি স্পোক লাগানো। স্পোক মানে আশা করি তোমরা জানো, চাকায় যে হচ্ছে এইভাবে এইভাবে অনেকগুলো জিনিস থাকে, সেগুলোকে স্পোক বলে। তো এখানে অনেকগুলো স্পোক আছে, টোটাল 200টি, এবং প্রত্যেকটা যে স্পোক, আমি কল্পনা করি এটা একটা স্পোক আমি এঁকেছি, প্রত্যেকটা স্পোকের স্পেসিফিকেশন সেম। যে স্পোকের যে ভর, আমি এটাকে MS নাম দিই। এক কাজ করি, এটাকে হচ্ছে টায়ার, তো MT এবং RT বলি টায়ারের ক্ষেত্রে, এবং স্পোকের ক্ষেত্রে তার ভর দেওয়া আছে 12 গ্রাম, মানে কেজিতে কনভার্ট করলে 0.012 কেজি, এবং টোটাল 200টি। আচ্ছা, আমাকে বের করতে বলেছে সিস্টেমের যে মূল অক্ষ আছে, অর্থাৎ এই যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে টোটাল জড়তার ভ্রামকের মান বের করতে। তো আমি যদি টোটাল জড়তার ভ্রামকের মান বের করতে চাই, এক লাইনে করে ফেলি। প্রথম জিনিসটা হচ্ছে এই যে চাকাটি আছে, তো চাকাটি একটা রিংয়ের মতো বলতে পারি আমি, একটা রিং যেমন, তো চাকা সাধারণত একটা রিংয়ের মতো হয়। তো রিংয়ের ক্ষেত্রে তার মিডল অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সূত্র কিন্তু আমরা জানি mr²। তাহলে চাকার জন্য এটা হবে mtrt²। শেষ, এতটুকুই। এখন দেখতো আমাকে স্পোক আছে কয়টা, তো এক একটা স্পোক এক একটা দণ্ডের মতো কল্পনা করতে পারো তুমি, এবং দণ্ডের যদি হচ্ছে একটা প্রান্তে অক্ষ থাকে, সেই অক্ষের সাপেক্ষে সূত্রটা কি? তার অক্ষের সাপেক্ষে সূত্র হচ্ছে 1/3 ml²। তাহলে এখানে 1/3 ms, এবং এল মানে তো আলটিমেটলি এই আরটাই তো হচ্ছে স্পোকের দৈর্ঘ্য, তাই তো? তাহলে আর, আচ্ছা LSC বলে, সমস্যা নেই, LS²। আমি জাস্ট লিখে দিই যে LS হচ্ছে আর এরই সমান হবে, যেটা হবে 0.6 মিটার। ঠিক আছে, দেয়া নাই আলাদা হবে। বাট এখানে একটা স্পোক নাই, এখানে এরকম 200টা স্পোক আছে। তাহলে টোটাল হচ্ছে 200 দ্বারা আমাকে গুণ করতে হবে এই ভ্যালুটাকে। তো 200 দ্বারা যদি গুণ করি, তাহলে 200টা স্পোকের জন্য পাওয়া যাবে। এর সাথে যদি আমি সম্পূর্ণ চাকারটা যোগ করে দিই, তাহলে টোটালটা একবারে পাওয়া যাবে। তো ভ্যালু বসিয়ে দিয়ে আনসার বের হয়ে আসবে 5 × 0.6 হোল স্কোয়ার, দেন হচ্ছে 200 × 1/3 ml², অর্থাৎ 0.012, এবং এল হচ্ছে 0.6²। তো এখান থেকে টোটাল যে ভ্যালুটি সেটা বের হবে, আমার বের হয়েছে 2.088 কেজি মিটার স্কোয়ার। তো আশা করি বুঝতে পারা গেছে। সিম্পল ম্যাথ, শুধুমাত্র বুঝতে হবে যে তোমাকে কী চাওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর। একটি ফাঁপা গোলক যার ব্যাসার্ধ 2 মিটার, সেটি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে। বস্তুটির উপাদানের প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভর 100 গ্রাম হলে জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। তো একটা ফাঁপা গোলকের কথা বলা, এই ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা আই এর যে সূত্রটি জানি, সেটা একটু আগে আমি বললাম যে আই এর সূত্র হচ্ছে 2/3 mr², এতটুকু সূত্র। তো এখানে আর এর তো ভ্যালু দেয়া আছে যার ব্যাসার্ধ। ফাঁপা গোলকের যদি ইনারটাও দেওয়া থাকতো, অর্থাৎ তার তো দুইটা ডায়ামিটার থাকে, তাই না, রেডিয়াস থাকে, একটা হচ্ছে আউটার রেডিয়াস, একটা হচ্ছে ইনার রেডিয়াস। ইনার রেডিয়াস দেওয়া থাকলে সেটাও হচ্ছে প্লাস স্কোয়ার করে আসতো, r² করে আসতো। বাট যেহেতু তোমার কাছে প্রশ্নে দেয়া নাই এখানে কোনো কিছু যে ইনার রেডিয়াস কত, শুধুমাত্র আউটারটাই দেয়া আছে, তাহলে ইনার নিয়ে চিন্তা করতে হবে না। তো একটু ফাঁপা গোলক যার ব্যাসার্ধের কথা বলা, সেটি হচ্ছে কত, 2 মিটার করে। তো এখানে ব্যাসার্ধ দেয়া আছে, তো এখানে হচ্ছে এম এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এম এর ভ্যালু বের করার জন্য আমাকে প্রশ্নে বলা আছে কি, প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভর হচ্ছে 100 গ্রাম। তো আমি যদি টোটাল ভরটা বের করতে চাই, তো আমাকে টোটাল হচ্ছে সারফেস এরিয়া লাগবে। তো যেহেতু ইনার সারফেস তো আমার কাছে দেয়া নাই, শুধুমাত্র আউটার সারফেসের রেডিয়াসটাই দেয়া আছে, তাহলে আমি ভরটা বের করতে পারি, টোটাল ভরটা, যে টোটাল সারফেস এরিয়া কত, বাইরের এরিয়াটা
এবং তার সাথে যদি আমি প্রতি মিটার স্কোয়ারের ভরটা গুণ করে দিই, অর্থাৎ 0.1 কেজি আর কি, 100 গ্রাম মানে 0.1 কেজি। তো 0.1 কেজি হচ্ছে পার মিটার স্কোয়ারে। তাহলে টোটালের জন্য কি করব, 4 পাই আর স্কোয়ার, এখানে আর দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু 0.1, তো এটি আসছে 5.03 কেজি। তো এই যে ভরটি, এই ভরটি হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিলে আই এর ভ্যালুটা চলে আসা উচিত। তাহলে 2/3 এম হবে 5.03 ইন্টু হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার, এখান থেকে চলে আসবে 13.41 কেজি মিটার স্কোয়ার। তো এটা হওয়া উচিত জড়তার ভ্রামকের মান এই স্ফিয়ারটার, অর্থাৎ ফাঁপা গোলকটার। এরপরে আমাকে যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে, চক্রগতির ব্যাসার্ধের সূত্র তো আমরা জানি, আই সমান এম কে স্কোয়ার। তো এখানে কে সমান আমি বলতে পারি √r/m, মান বসে যাও 13.41 ডিভাইড বাই 5.03, এটাকে রুট করে দিই, রুট করে দিলে আমার চলে আসছে 1.63 মিটার। তো এটাই হওয়া উচিত আনসার। এখন চলে যাব আমাদের লাস্ট প্রশ্নে আজকের। এখানে বলা আছে ওই একই টাইপের প্রশ্ন, যে দুইটা বস্তু দেওয়া, দুইটা বস্তু থেকে আমাকে বের করতে বলেছে সিস্টেমটির জড়তার ভ্রামকের মান নির্ণয় করো। তো এখানে বলা হচ্ছে যে এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে সিস্টেমটির জড়তার ভ্রামক নির্ণয় করো, যেখানে এ হচ্ছে একটি নিরেট গোলক, বি হচ্ছে একটি ফাঁপা গোলক। তো আমাকে আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো এই অক্ষের সাপেক্ষে যেহেতু নির্ণয় করতে বলেছে, তো প্রথমে আমাকে নিজের অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হবে, দেন আমি যদি সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করি তাহলে এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে পারবো। তো আমি যদি হচ্ছে নিরেটটার জন্য প্রথমে ক্যালকুলেট করি, তুমি চাইলে একবারও করতে পারো, আমি আলাদাভাবে করে দেখাচ্ছি। নিরেটের ক্ষেত্রে মানে আই এ, তো নিরেটের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কি 2/5 mr স্কোয়ার। তো 2/5 mr স্কোয়ার, বাট এই সূত্রটা কি তার নিজের যে অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে, বাট এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে বলেনি, বরং এর সমান্তরাল অক্ষ এক্স প্রাইমের সাপেক্ষে নির্ণয় করতে বলেছে। তাহলে এর সাথে আবার কি করতে হবে, এম এইচ স্কোয়ার তোমাকে যোগ করতে হবে। এখানে এইচ মানে অ্যাকচুয়ালি আরই মিন করবে, কারণ এইচের পরিবর্তে তোমাকে আর ইউজ করতে হবে। তাহলে 2/5 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার কত আসে, মান বসিয়ে দাও, যোগ করা দরকার নেই, আমি বসিয়ে দিচ্ছি, বরং mr স্কোয়ার কমন নিই, 2/5 প্লাস এখানে হচ্ছে 1 ইন্টু mr স্কোয়ার, নিরেট হচ্ছে এটা, তাহলে 5 ইন্টু আর স্কোয়ার মানে 2 স্কোয়ার, এটি হিসেব করলে আসে 28 কেজি মিটার স্কোয়ার। একই কেস আমি হচ্ছে করতে পারি কার জন্য, ফাঁপা যে গোলকটি আছে তার জন্য। তো ফাঁপা গোলকের সূত্রটি একটু আলাদা, সেটা একটু আগে বললাম, 2/3 mr স্কোয়ার প্লাস, তাহলে কি আসবে, আবার mr স্কোয়ার আসবে, কারণ এটা তার নিজের অক্ষের সাপেক্ষে, এখান থেকে আরও mr স্কোয়ার তোমাকে যোগ করতে হবে। কমন নাও, 2/3 প্লাস 1 ইন্টু mr স্কোয়ার, তো এখানে m এর ভ্যালু কত, 4 ইন্টু আর মানে 3 স্কোয়ার, এটা আসবে 60 কেজি মিটার স্কোয়ার। তো আমি যদি টোটালটা বের করতে চাই, টোটাল শুধুমাত্র দুটো যোগ করে দিই, 28 প্লাস 60 88 কেজি মিটার স্কোয়ার। তো এই হচ্ছে আনসার। তো পরের প্রশ্নগুলো অনেক সহজই ছিল, আমি চেয়েছিলাম এটাকে বাদ দিতে, বাট আমি করালাম আর কি। এখানে আরও দুইটি প্রশ্ন ছিল অনলাইন এবং অফলাইন মিলে, টোটাল 12টি প্রশ্ন কালেক্ট করেছিলাম, বাট বাকি দুইটা আরও ইজি, এবং একটা তো একবারে হুবহু এখানকার একটা প্রবলেমের সাথে মিলে যায়। তো দুইটা সেম প্রবলেম না রেখে আমি এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপরেও হয়তো বা তোমরা যদি কালেক্ট করতে পারো পরবর্তীতে, যে অনেকগুলো সেটের আসলে অনেকগুলো প্রশ্ন হতে পারে, সবগুলো কালেক্ট করা সম্ভব হয়নি আমার পক্ষে, এই কারণে সবগুলো আমি সলভ দিতে পারছি না। যাই হোক, এই ছিল 10টি প্রশ্ন, তোমরা এটা দেখে আমাকে জানিও যে কোনটা হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। পরবর্তীতে আমরা পরবর্তী যে অধ্যায়টি আছে তার উপরে উইকলি যে এক্সামটি হবে সেটা সলিউশন নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।